চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চললে চললে চল, চল চল চল। রাজনীতির গগনে বাজে কার মাদল, চললে চল চললে চল, রাজনীতির গগনে বাজে কার মাদল। আমরা আজকে যে বিষয় নিয়ে আলাপ করব তা হলো রাজনীতির গগনে বাজে কার মাদল। এবং সম্মানিত দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদ ইমরান মান্নু নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমানে। আমরা আজকে এই বিষয়টি কেন নিয়েছি, কারণ আমরা আজকে একজন সম্মানিত অতিথিকে পেয়েছি যাকে আমি প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই। মোহাম্মদ আমানুল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল, আপনাকে স্বাগত। এবং আমাদের সাথে একই সাথে আমাদের অত্যন্ত কাছের মুখ আবু হেনা রাজ্জাকি, আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। সম্মানিত দর্শক, আমাদেরকে সরাসরি আপনারা দেখতে পাবেন ইউটিউবের নেক্সাস টেলিভিশন লাইভে এবং ফেসবুকের নেক্সাস টেলিভিশনের ভেরিফাইড পেজে আমাদের এখন লাইভ দেখতে পারবেন এবং আপনার অবসর মতো আপনি বারবার টিউন করে দেখে নিতে পারবেন। কারণ আমরা আজকে অনেক বেশি আমাদের আলোচনাকে কেন্দ্রীভূত রাখার চেষ্টা করব ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে, কারণ আমরা একজন ছাত্র নেতার সাথে আজকে বসেছি। এবং আমি শুরু করব আসলে মোহাম্মদ আমানুল্লাহ আমান আপনাকে দিয়ে, ঠিক আছে? আমি যে কবিতার লাইনটি বললাম কিছুটা আমি নিজের মতো করে শেষের দিকে বললাম, কারণ ছাত্র সংগঠন এখন অনেকগুলো কাজ করছে। ছাত্রলীগ সময় কাজ করতো, সে এখন আর করছে না, কিন্তু বাকি ছাত্রগুলো কাজ করছে। তাহলে এই মুহূর্তে রাজনীতিতে ধরেন ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, এরকম যতগুলো নির্বাচন হচ্ছে, তারপরে এসে তখনের গগনে কাদের মাদল বেজেছে আমরা দেখেছি এবং তারা জিতেছে, ছাত্রদের মনে তারা মাদল বাজাতে পেরেছে। কিন্তু ছাত্রদলের মাদল কি এখন বাজছে নাকি এখনো ধিমে তালেই আছে? ধন্যবাদ আপনাকে, যারা নেক্সাস টেলিভিশনের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে, এবং সহ-আলোচক শ্রদ্ধেয় ভাই সহ যারা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দেখুন, ছাত্র রাজনীতির গগনে মাদল বারবার বাজার কারণে বারবার এই মাদলের তীব্রতা, হুঙ্কার এত বেশি ছিল যে বাংলাদেশের যত অর্জন এই ভূখণ্ডের সকল অর্জনের পিছনেই আপনি দিন শেষে বাংলাদেশের রাজনীতি, ছাত্র রাজনীতিকে যতই কলুষিত বলেন বা কলুষবিহীন বলেন বা যেভাবেই বলেন না কেন, বাংলাদেশের গৌরবময় অর্জনের অন্যতম প্রধান হাতিয়ার ছিল এই ছাত্র রাজনীতি। এবং সর্বশেষ যে আমাদের বুকের উপর যে একেবারে জগদ্দল পাথরের মতো যে আমরা যে জাতাকলে পিষ্ট হয়েছিলাম হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, সেটাও কিন্তু আসলে ছাত্ররাই প্রতিরোধ গড়ে তুলেছিল। এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একেবারে বাংলাদেশের এই ভূখণ্ডের যত স্বাধিকার আন্দোলন, সকল স্বাধিকার আন্দোলনে কিন্তু এই ছাত্র রাজনীতি ভূমিকা রেখেছে। সুতরাং এই ছাত্র রাজনীতি, আমি আসছি ওই জায়গাটিতে, এটি কখনো ছোট ছোট ঘটনায় কলুষিত হয়েছে। এবং দিন শেষে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সেক্টরেই তো আসলে মেরিটস ডিমেরিটস থাকে, ভালো মন্দ থাকে। তো এই যে দীর্ঘ সময়টাতে এক ধরনের যে একদলীয় দখলদারিত্বের মধ্যে ক্যাম্পাসগুলো ছিল, সেখান থেকে 5ই আগস্টে হাসিনা মুক্ত হওয়ার পরে আপনার একটি যে ইতিবাচক ছাত্র রাজনীতির আবার নতুন পথ চলা শুরু হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেখানে আপনার এখন জাতীয়তাবাদী ছাত্রদল এবং দেখা গেছে ইসলামী ছাত্রশিবির সহ অন্যান্য ছাত্র সংগঠন রয়েছে। তো এদের মধ্যে আমার কাছে মনে হয় যে আগে যেরকম সহিংসতা দখলদারিত্বের রাজনীতির বিপরীতে এখন ভালো কাজের প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মন জয়ের রাজনীতি, সেই রাজনীতি চলছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেখানে আপনাকে কখনোই আপনার প্রতিপক্ষ ছেড়ে কথা বলবে এই চিন্তা করাও ভুল। এবং বাংলাদেশের যে রাজনৈতিক ক্যারেক্টারিস্টিক্স, যে ট্রেড চলে, যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেইখানে আপনার বিরোধিতা নগ্নভাবে করবে, সেই বাস্তবতা মেনে নিয়ে আপনাকে আগাতে হবে। এখন জাতীয়তাবাদী ছাত্রদল আসলে 5ই আগস্টের পরে যে ছাত্র সংসদগুলি আপনি উদাহরণ দিলেন, সেইখানে যেই রেজাল্ট হয়েছে এবং সেগুলি কেন হয়েছে, আমরা এগুলি নিয়ে বহু টকশোতে কথা বলেছি। সেখানে আমাদের যারা এই ছাত্র সংসদগুলোতে জিতেছে, সেখানে কৌশল অপকৌশলের কতটুকু খেলা ছিল, কতটুকু কালো টাকার বিষয় ছিল, শিক্ষার্থীদেরকে কিভাবে আপনার বোঝানো হয়েছে, অথবা আমি যদি একটু মোটা দাগে বলি, আপনার
আমরা দেড় দশকে কিন্তু শিক্ষার্থীদের সাথে আমরা থাকতে পারি না। আমরা একটা প্রোগ্রাম করলে সেখানে এই প্রোগ্রামে হামলা হয়েছে, ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। ছাত্রলীগ ছাড়া কি কেউ থাকতে পেরেছে? না, ছাত্রলীগ ছাড়া থাকতে পেরেছে। যেই সংগঠনটি ছাত্র সংসদে জিতেছে তাদের অধিকাংশ নেতাকর্মী ছাত্রলীগের সাথে ছিল, তারা দীর্ঘ সময় হলে ছিল, অনেকে ছাত্রলীগ করেছে, সেই কারণে তাদের মধ্যে একটা সখ্যতা ছিল। এবং যেটি আপনার এবং তারা ছাত্রলীগের অনেককে মনোনয়নও দিয়েছে যাতে ওই ভোটটাকে টানা যায়। আমি ওই বিস্তারিত আলোচনাটা যেতে চাচ্ছি না। এখন আমি বলি আপনাকে, এখন আমরা যে রাজনীতি করতেছি, আপনি দেখেন যে বাংলাদেশের ইতিহাসে একটি রাজনৈতিক সংগঠন ক্ষমতা আসার পরে তার সংশ্লিষ্ট ছাত্র সংগঠন কিন্তু সেই প্রথম দিনই ক্যাম্পাসে দেখা গেছে যে যারা বিরোধী মতের আছে অনেকের উপর হামলা করে, অনেককে রুম থেকে বের করে দেয়, আপনার অনেক কিছু দখলের রাজনীতি ছিল। কিন্তু আপনি এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে ছাত্র দলের এই ধরনের একটা ঘটনা আপনি উদাহরণ দেখাতে পারবেন না যে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো হলে ছাত্র দলের কাউকে বলেছে যে রুম থেকে বের হয়ে যাও, তুমি অমুক দল কর্তা, বা আমার বিরুদ্ধে এই 5ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত তুমি অনেক ন্যারেটিভ দিয়েছো, অনেক অপপ্রচার করেছো। সেই সংস্কৃতিটা যেটা শিক্ষার্থীরা প্রত্যাশা করে যে সে তার নিজ গৃহে যেরকমের নিরাপদ, এবং ওই যে আমাদের সরকার যেটি বলছে লার্নিং উইথ হ্যাপিনেস। একটু এইখানে একটু থামিয়ে আমি একটু রাজ্জাকি ভাইয়ের কাছে যাই। রাজ্জাকি ভাই, যেমন ধরেন গত নির্বাচনে ভরাডুবি হয়েছে ছাত্র দলের, মানে আপনার কি মনে হয় যে আগামী যে নির্বাচনটা আসবে, মানে এই বছরের শেষ নাগাদ তো আবার নতুন সংসদগুলোর আবার নির্বাচনের সময় চলে আসবে, তখন আপনার কি মনে হয় যে ছাত্র রাজনীতিকে আপনি ফলো করেন কিনা? এখানে ছাত্রদল কেমন করছে এখন রাজনীতি, সেটা কতটা আপনার কাছে মনে হচ্ছে যে সামনে স্টুডেন্টদের মনের ভিতর সে যেতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে। আর আমার ছোট ভাই তুল্য, অবশ্যই আমার সহযোগী আলোচক, তার এখানে আসার পর তার স্মাইলিং ফেস, তার ফেসটা একটু কালো হইলেও খুব অ্যাট্রাকটিভ, এবং একজন সুদর্শন পুরুষ ছাত্র দলের দায়িত্বে আছে। ভবিষ্যতে ছাত্র দলের সবচেয়ে বড় আসনটা হোক তার জন্যে কামনা করি। এটা তার মতো লোকের দরকার, বা যোগ্য মনে হয়েছে আমাকে অ্যাট এ গ্ল্যান্স। এনিওয়ে, যে বিষয়টা আমরা ছিলাম, এক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার মুখে ফুল চন্দন পড়ুক। যেটা বলতেছিলাম, আপনি যেটা বললেন আর কি, শুনেন, এটা আপনি ভবিষ্যতের কথা বললেন। একটা কথা আছে যে আপনি যত বড় বিজ্ঞানী, দার্শনিক, যত বড় ওলামায়ে কেরাম হন কিংবা মহাপণ্ডিত হন, কিন্তু পরবর্তী মুহূর্তে আপনার জীবনের জন্য কি আসতেছে আপনি তা জানেন না। কাজে আমি ওইভাবে বলতে পারবো না যে আগামীতে এই ছাত্র দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের অবস্থানটা কি হবে। এখন আপনি আপাত দৃষ্টিতে যদি দেখেন, আমরা সাধারণত দেখে আসছি, মানে ক্ষমতাসীন দল, সে ফর এক্সাম্পল, এখন যদি কোথাও বাই ইলেকশন হয়, যেই সিটটা দেখা গেল বিএনপির না বাট অন্য দলের আছে, সেখানে সমূহ সম্ভাবনা থাকবে ক্ষমতাসীন দলেরই পাশ করা, কারণ এটা একটা জোয়ার ওঠে আর অন্য চ্যাপ্টারে যাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনি মনে করেন যে বিশ্ববিদ্যালয়ে আবার নির্বাচন হবে সামনে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃত্বে চলতেছে বলতে গেলে, যেহেতু তারা, এবং গত চারটা না 5টা বিশ্ববিদ্যালয়ে তারা মোটামুটি জয়লাভ করছে, তাদের পারফরমেন্সটা কি হয় এটা একটা বিষয়। তাদের পারফরমেন্সটা নগদে সবাই নেবে। আপনার কাছে কেমন মনে হচ্ছে তাদের? আপনি খেয়াল করেছেন? আমি এর আগে ছিল বাই রোটেশন ছাত্রলীগ এবং ছাত্র দল, এমপি কি বলে ছাত্র সংসদের। তো এই প্রথম বলা চলে যে 4-5টা বিশ্ববিদ্যালয়, এবং যে ধারণাটা দেওয়া হয়েছিল এদের সম্পর্কে, যে মহিলাদের পোশাক ইত্যাদি সম্পর্কে যে একটা কমন কথা বলা হয়, কিংবা তাদের কাছে নিরাপদ নয়, বা তারা ওদেরকে ঘরে ঢুকায় রাখতে চায়, মানে সেই ধরনের যে অভিযোগগুলা, এই ধরনের অভিযোগ এখনো আসেনি, আমরা পাই না। তো সেক্ষেত্রে দেখা যাক তারা জাজমেন্ট নিবে, কারণ ছাত্রদল যে নির্বাচনটা করছে, তারা যারা পরাজিত হয়েছে তাদের প্যানেলটা তো মুভ করতেছে। কিন্তু যেমন ধরেন, মানে আমান যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা, যে আগে যে ধরেন ক্ষমতাসীন দলের যে ছাত্র সংগঠনের যে ভূমিকাগুলো ছিল, আর মানে জুলাই উত্তর, মানে এখন যে নতুন একটা রাজনৈতিক দল এলো, এদের ছাত্র সংগঠনকে একই আচরণ করছে কিনা আপনার কি মনে হয়, নাকি নতুন কোনো রাজনীতি আসছে, রাজনৈতিক সংস্কৃতি?
না, আপনি যেটা প্রশ্নটা করছেন যে নতুন কোনো রাজনীতি, ন্যাচারালি আপনার নতুন রাজনীতি হয়েছেই, রাজনৈতিক পরিবর্তনটা একটা আমাদের হয়েছে। কারণ আপনি 5ই আগস্ট যে পরিবর্তনটা হইল, সেই পরিবর্তনটা তো স্বাভাবিক পরিবর্তন না। যেহেতু স্বাভাবিক না, তো পরিবর্তন স্বাভাবিক নেই, এবং স্বাভাবিক না বললেই হয়তো বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতেছি যে আপনার এই ছাত্র সংসদগুলো যেভাবে তারা নিচ্ছে, এটা এই মুহূর্তের জোয়ার, যদি জোয়ার ধরি 5ই আগস্টের জোয়ারে যদি পাশ করে বলেন তাহলে এক কথা। এখন তাদের যে কন্টিনিউশন, এই একটা বছর যাচ্ছে, প্লাস আপনি যদি ওইভাবেও আসেন, এইগুলি বললে নির্বাচনের বিষয়টা এসে যায় যে এনসিপি যে 6টা আসন পেয়েছে এনসিপি, আর জামাত 68টা আসন পেয়েছে, তার সাথে নারী সংরক্ষিত নিবন্ধ 76টা। তো এখন এই একটা বছরে কিন্তু জাজমেন্ট নিবে, ছাত্রছাত্রীরা যখন জাজমেন্ট নিবে, সমাজে কিন্তু যারা ভোট দিছে বা তারাও জাজমেন্ট নিবে। কারণ আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে, আমি বললে হয়তো বলবেন যে আমরা জামাতের পক্ষে কথা বলতেছি, মানে জামাতের সম্পর্কে এই যে নারী বিদ্বেষী যে একটা আচরণ, সেটা কিছুটা চেঞ্জ হয়েছে। কেন সেটা বলি আপনাকে। আপনি বাংলাদেশে তো জামাত কখনোই ক্ষমতায় ছিল না, এ পর্যন্ত জামাত কখনো ক্ষমতায় ছিল না। এককভাবে তারা যে সরকার গঠন করছে, এই ঘটনা তো ঘটে নাই। তারা যেটুকু সুযোগ পেয়েছে, তারা অন্য দলের আশ্রয়ে পাইছে, সেটার ভিতরে তারাও আছে, তাদেরকে মন্ত্রী পর্যন্ত বানাইছে। আবার আওয়ামী লীগ তাদেরকে নিয়ে আন্দোলনও করছে। সেই হিসাবে তাদেরকে সবার সাথে তার হয় জামাত ব্যবহার হয়েছে অথবা জামাতকে ব্যবহার করছে, আপনি যেভাবেই যান। সেক্ষেত্রে যেমন সেঞ্চুরির ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, তখন ক্ষমতায় ছিল কারা? গণতান্ত্রিক দল, মুক্তিযোদ্ধার চেতনার পক্ষের দল, যারা দাবি করে এবং দাবি করলে গ্রহণযোগ্য হয়। কিন্তু ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, তার মানে একটা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি হওয়া মানে একই ব্যক্তি 100 জনের সাথে যাচ্ছে তাই। তাহলে আপনি যদি এই চিত্রটা নেন, এবং তারপরে ওনারা ক্ষমতাসীন, ওনারা এখন ভিপি হন নাই, মানে এই মুহূর্তে তারা হয় নাই, 16-17 বছরের ক্ষমতার বাইরে। সুতরাং আমার কাছে মনে হয় এটা আপনার জাজমেন্টে নেওয়া উচিত। এবং ওনাদের যে ছাত্র মনে হয় না যে আপনি খুব ফ্ল্যাটলি খুব সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছেন, খুব ফ্ল্যাট? কারণ হচ্ছে নারী যে নিরাপদ কিনা, যেমন আমরা যদি কুমিল্লার ইনসিডেন্টসটা ধরি, ঘটনাটা ধরি, যেটা দিয়ে ধরেন জামাতের আমির মহোদয়ও তার স্ট্যাটাস দিয়ে দিয়েছিলেন যে ওনাকে মানে গুম করে ফেলা হয়েছে, কিন্তু আসলে পরে তো ঘটনাটা আমরা ভিন্ন দেখলাম। এবং ধরেন সেইখানেও যে নারীর ক্ষেত্রে যে আচরণ, মানে এইটা কিন্তু মানে এটা কি আসলে মানে এটা খুব আলোচিত। আমরা যদি ওইটা আলোচনায় যেতে যাচ্ছিলাম না, কিন্তু আপনি বললেন বলে আমি একমত। ওটা বলা হয়েছে যে কিডন্যাপ করে নিছে, আর পরে কথা হয়েছে যে তারা বিয়ে শাদীর ব্যাপার, মানে যাই হোক, মানে সেখানে অনেকগুলো অনৈতিক মানে সামাজিক রীতির বাইরে গিয়ে অনেকগুলো কাজ হয়েছে। এবং এটা কি বাংলাদেশে খুব কমন, মানে খুব নতুন না, কিন্তু ক্যাটাগরিক্যালি যদি আপনি একটা ব্যক্তির কাছে নিয়ে যান, একটা দলের কাছে নিয়ে যান, এটা সব দলের ভিতরেই আপনি দল যদি আনেন, আমি একটা ইন্ডিভিজুয়াল কাজ করলাম, আচ্ছা আমি কোনো দলের সাথে সম্পৃক্ত না, ফর এক্সাম্পল, তার সে একটা কাজ করে ফেললো, আমি তার দলের সাথে সম্পৃক্ত করে ফেলাই, তাহলে দলও কিন্তু কালার হয়ে যায়। কিন্তু অপরাধটা যদি ইন্ডিভিজুয়ালের ধরেন তাইলে এক হিসাব, আর যদি দলের ধরেন তাইলে আর এক হিসাব, দলকে তো ইনক্লুড করেন। যেমন 100 যখন আপনি করবেন একজন ব্যক্তি, তখন ইট ইজ ক্লিয়ার যে সে আন্ডার দ্য শেল্টার অফ দ্য পার্টি তাকে প্রোটেক্ট করতে। মনে হয় একটু এইখানে আপনি যেহেতু জামাতের কথা বললেন, আমি একটু মানে আমানের কাছে যাই। আমি জামাতের বিরুদ্ধে মানে পক্ষে বলছি না, আমি বলছি যে ক্ষমতাসীন যারা ছিল তাদের সময় একজন ব্যক্তি যখন ধর্ষণের সেঞ্চুরি করে, এটা ভাই কোনোভাবে আপনি জামাতের লোকে একটা ধর্ষণ করছে, মিস্টার এক্স একটা ধর্ষণ করছে, এক জিনিস, আর একজন লোক 100 জামাতের যখন সর্বোচ্চ পরিষদ যিনি একদম আমির, উনি প্রথমেই যে সার্টিফিকেট দেওয়ার প্রসেস করে, কারণ আমি একটা তুলনা দিই, আমি মনে করছিলাম যে আমার নিজে দিবেন, ওনাদের দলের ছাত্র দলের একটা একই ধরনের উদাহরণ আছে, এবং ওনার সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করেছে। হ্যাঁ, আমি দেখলাম। আপনি তো আমাকে ওই প্রসঙ্গে জাননি, আপনি আমাকে স্পেসিফিক ভাবে ছাত্র রাজনীতি প্রশ্ন করেছেন। আমার মনে হয় ওনাকে একটু আমি হেল্প করি। উনি যেটা বলতে চেয়েছেন যে এই প্রসঙ্গে আপনি যেটা বলছেন যে ব্যক্তি অপরাধ এরকম করে বাংলাদেশে, বাট
সংগঠন এটা জাস্টিফাই করবে না, স্ট্যান্ড নেবে না, তার বিরুদ্ধে অবস্থান নেবে। এইখানে উনি আমিরের স্ট্যাটাস নিয়ে কথা বলেছেন, ওইটা বলছেন। আপনি যদি একটা অপকর্ম, আমরা যেহেতু দুজনে এখানে বসা, সে একটা অপকর্ম করলো, ধরেন আপনি দল থেকে তাকে বহিষ্কার করলেন, দ্যাট ইজ নট দ্য মেইন থিং, রাদার তাকে আইনের আওতায় আনতে হবে অটোমেটিক। আপনি দল থেকে বহিষ্কার করার মানে হচ্ছে তাকে আপনি আইনের আওতায় নিচ্ছেন না, আইনের আওতায় যদি অটোমেটিক যায় ভিন্ন কথা, কিন্তু আপনি যে বলতেছেন দল থেকে বহিষ্কার করলেন না, তার ট্রায়াল হবে অ্যাজ এ ক্রিমিনাল, অ্যাজ অ্যান অফেন্ডার। এখানে আপনি দলটা টানবেন, দলের টানতে পারেন অমুক, এই যে জামাতের আমির যেটা বলছে, উনি যদি দলের প্রধান হিসাবে ওইভাবে শেল্টার দিয়ে থাকেন, ওইটা কারেক্ট ফোরাম হয় নাই। কিন্তু আমি বলছি অন্য কথাটা, ওটা একটা ঘটনা, ওই রকম জামাতের আরেকজন নেতা আরেকটা ঘটনা, বিএনপির একটা ছেলে আরেকটা ঘটনা, কিন্তু আমি বলছি 100 কিন্তু একজনের ঘটনা। আমি সেই জায়গাটায় ফোকাস করছি। একটা দল 15 বছরের মধ্যে তার বিচার করেনি, কিংবা আমি বলছি, আমি এটা তো অন্য কোনো দলের, আমি পার্টিকুলার এটা বললাম। কেন বললাম? কিন্তু বিচার হয়েছে কোথায়? আপনি যেটা 100 বলছেন, ওইটা আসলে এটা বড় রকমের, মানে ওইটা আসলে আমি ডিফেন্ড করবো না, বড় রকমের গিমিক। কারণ ওই আন্দোলনটা যখন হয়েছে তখন আমি একজন শিক্ষার্থী, আমি একজন শিক্ষার্থী, হ্যাঁ এটা কি ভাই, এবং ওই আন্দোলনের ওই ছাত্রলীগের ওই তার বিরুদ্ধে আন্দোলনের আমি একজন কর্মী, আমি হচ্ছে ওই আন্দোলন করেছি খুবই ফ্রন্ট লাইন, যাই না। তো আমি কথাটা তো টা না, এবং সেটার কিন্তু মানে ইউনিভার্সিটি থেকে আমরা সর্বোচ্চ তার, আপনার কথাটা আমি বুঝলাম না। আপনি ইউনিভার্সিটি থেকে অ্যাকশন নেন, তাকে রাষ্ট্রিকা দেন, বের করে দেন, কিন্তু 100 তো একদিনের ঘটনা না একটা ব্যক্তির। আর 100 হয়নি, কিন্তু এটা হচ্ছে একটা প্রচারণা। আপনি যখন কোনো কিছু বলেন, পত্রিকার নিউজ ধর্ষণের চেঞ্জ, এটা নিয়ে তো আসলে এত আলোচনা হওয়া ঠিক না। আসলে আচ্ছা, আমি একটা ফ্যাসিজমের সময় এই ধরনের অসংখ্য নিকৃষ্ট ঘটনার উদাহরণ রয়েছে, আমরা ওই বিষয়ে না যাই। এখানে একটা উল্টো আলাপে যাই একটু আমানের সাথে, মানে যেহেতু জামাতের কথা বললো, আমান, আপনার একটা মনস্তত্ত্ব আমি দেখছি যে জামাতের নেতাদের ভিতরে বারবার তার পরিবারে কতজন মুক্তিযোদ্ধা আছেন, কতজন নাই, কি আছেন, এটা প্রমাণ করার একটা তাড়না দেখতে পাচ্ছি আমরা, এবং বিশেষ করে সংসদের ভিতরে, সংসদের বাইরে। কারণ এমনকি আমাদের জামাতে আমির হতে শুরু করে সবাই এই প্রবণতা, মানে ধরেন বিএনপি বা অন্যদের মধ্যে এত প্রবণতা নাই, মানে এই মনস্তত্ত্বটাকে আপনি কিভাবে দেখেন? ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এরকম বিষয় হচ্ছে। দেখেন, এই যে নীলফামারী 4 আসনের সংসদ সদস্য সম্ভবত, উনি গতকালকে না পরশুদিন মহান জাতীয় সংসদে যে তথ্যটি দিলেন আর কি, সেটি দেখেন, আমরা যদি এটা নিয়ে কথা বলি, জামাতের তো একটা বট ফোর্স আছে, এরা আসলে, আপনি ওই যে গুমরাহি বলতে একটা শব্দ আছে ইসলামিক, যে একদম বাছবিচারহীনভাবে অন্ধ অনুকরণ করা, যেটা সেটা দেখা গেছে যে রাজ্জাকি ভাই যত কথাই বলুক না কেন, উনি এখন একটা ওদের বিরুদ্ধে কথা বলে দেখুক, সাথে সাথে যে এই বট ফোর্সের আক্রমণ এর মধ্যে পড়ে যাবে সাথে সাথে, ঠিক আছে? উনি বলছেন যে উনি, ওনার বাবা শহীদ মুক্তিযোদ্ধা, মানে 71-এ মারা গেছেন, কিন্তু ওনার জন্ম হয়েছে 1981 সালে। একজন সংসদ সদস্য, তিনি মহান জাতীয় সংসদে দাঁড়ায় এই কথা বললেন। না, উনি আজকে অবশ্য দুঃখ প্রকাশ করেছেন। না, এটা দুঃখ প্রকাশ করার মতো বিষয় না তোর ভাই। আপনি এত বড় একটা তথ্য, যেটা সংসদের প্রত্যেকটি কথা রেকর্ডেড হয়, সেখানে এত বড় একটা বিষয় একদম ঠান্ডা মস্তিষ্কে আমি দেখছি যে কি 46 জন নাকি তার পরিবারে মুক্তিযোদ্ধা, হ্যাঁ না 19 জন বাপচাচারের ভিতরে 11 জনই মুক্তিযোদ্ধা, নানান রকম আর কি, যেটি ভাই বলতে চাইলেন যে এরকমের প্রত্যেকেই জামাতে যারা একটু আছেন, তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা পরিবারের বা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতেছেন। দেখেন, এইখানে যে ওনাদের একটি ঐতিহাসিক দায় রয়েছে, সেই দায়টি ওনারা কখনো স্বীকারও করেননি। এটি নিয়ে এক রকম এখন পর্যন্ত একটা ক্লারিফিকেশন কিন্তু জামাত দল হিসাবে জাতিকে দিতে পারে না। মানে সেই দলটা আবার রাষ্ট্র ক্ষমতা যেতে চায়, আবার অনেক নীতি কথা বলে, কখনো এটা মুক্তিযুদ্ধের পক্ষে বলে, কখনো বলে যে না এটা ভুল ছিল, কখনো বলে যে না আমরা এটা ধারণ করি। 2 দিন আগে দেখলাম যে তাদের মিছিল, যে জামাত মিছিল দিচ্ছে যে স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো। দেখেন, মাঝে মধ্যে এই আওয়ামী লীগের কিছু মন্ত্রী এমপি ছিল যাদেরকে দিয়ে আমরা বিনোদনের খোরাক পেতাম বাংলাদেশে, ঠিক আছে, যে তারা কথা বললে আমরা অনেককে এখন মিস করি আর কি, যে বিনোদনগুলি নাই, কিন্তু সেই জায়গাটা আবার জামাত পূরণ করে ফেলছে। মানে একেবারে ম্যাক্সিমামে তাদের কথোপকথনে, আচার আচরণে সেই বিনোদন আমরা পাচ্ছি। সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, কিন্তু এটি প্রত্যাশিত ছিল না। কিন্তু তারা কিন্তু নিজেদেরকে আবার খুব, মানে এরিস্টটল, প্লেটো এই লেভেলের জ্ঞানী মনে করে, কিন্তু তাদের আচার আচরণ, এই যে এক মহিলা সংসদ সদস্য জামাতের, মার্দিয়া মমতাজ এরকম একজন নাম হবে,
ওই দিন যখন মাননীয় প্রধানমন্ত্রীর আপনার ওই যে কি বলে ফ্ল্যাট নেওয়ার কথা, মানে এমপিদের থাকে না ন্যাম ভবনে ফ্ল্যাট নেয়, সেই বিষয়ে কথা উঠলো। তো উনি আমি নিজে দেখছি সেই তার সাক্ষাৎকারটা, সে বলতেছে যে আমার মানে ওনার ঢাকায় থাকার জায়গা নেই, আত্মীয়র বাসা থেকে উনি সংসদ ভবনে যান। হ্যাঁ, এখন এটার একটা সমাধান দরকার। পরশুদিন দেখলাম আমাদের রাশেদ খানের সাথে তার টকশো, সে বলতেছে, রাশেদ খান বলছে যে এই যে আপা আত্মীয়ের বাসা থেকে তারপর সংসদে আসেন, সে দিব্য অস্বীকার করলো, বলল না এরকম কোনো ঘটনা, আমি এরকম কোনো কথাই আমি বলিনি। এই যে হিপোক্রেসি, এই যে এইটা একদম এই লিগাসি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্যাট পার্টি, এই পার্টির জার্নি থেকে শুরু করে সৈয়দ আবুল আলা মওদুদীর ইতিহাস থেকে শুরু করে আজকে পর্যন্ত দেখবেন এই দলটাই একটা হিপোক্রেট। ঠিক আছে, আমরা হচ্ছে যে আপনার সাথে আসবো, আপনার কথার ভিতর থেকে দুটো চিন্তা আমার মাথায় আসছে। তবে আপনি যেমন বললেন যে প্লেটো এরিস্টটলের বিষয়টা এবং তার জ্ঞানে, কিন্তু আপনাদের সংসদ সদস্য মানে আপনাদের সরকারি দলের সংসদ সদস্যরাই জামাত নেতাকে ইমাম মেনে আজকেই বলেছেন যে এই ব্যাপারে আপনারই অথরিটি, আপনিই বলতে পারেন, এরকম একটি জায়গায় এসছে। আমরা এই আলাপটা যুক্ত করব, কিন্তু নিব ছোট্ট একটা বিরতি। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন চলমান, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম আবার আমাদের আলাপে। আচ্ছা আমান, আপনি যেটা বলছিলেন, এই যে ধরেন যে জামাতের যে এই মনস্তাত্ত্বিক যে ধরেন এটাকে আমরা এইভাবে দেখবো, যার যা কিছু নাই সে তাই নিয়ে ভাবে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনি যেটা বলছেন যে স্বাধীনতা, আমার মনে হয় যে এই প্রশ্নটার ক্ষেত্রে মানে একটা ওনারা ঠিকই বলেন, কারণ ওনারা মনে করেন যে 24শে জুলাই হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কারণ এর মধ্যে আরেকটা আলাপ দিয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার, উনি বলছেন যে আমরা 71-এ স্বাধীন হইনি, আমরা 71-এ পাকিস্তানের কাছ থেকে ভারতের অধীন হয়ে গেছি। আসলে স্বাধীন এই বক্তব্যগুলো আমার কাছে মনে হয় যে রাষ্ট্রদ্রোহিতার শামিল। ঠিক আছে, এই যে মানে 71-এ স্বাধীন হয়নি, 24-এর পরে। আর আমি ওই দিন এটিএম আজহারুল ইসলাম সাহেবের বক্তব্য শুনলাম যে যারা 24-এর পরে 71 নিয়ে কথা বলে, মানে সেটা বলা ঠিক না, এটা বলতেছে। আসলে ওনারা এই মানে অন্তর্জালায় থাকে সবসময়। এই 71 শুনলেই যে ওনাদের এত খারাপ লাগে, এত মন খারাপ হয়ে যায় এবং মনে করে যে এই লোকটা আমার শত্রু, সাথে সাথে মনে করে। এই আবার দেখেন ওনারা আবার 16ই ডিসেম্বর 26শে মার্চ পালন করে, আবার ওই দিন স্লোগানও দেয় স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো। শয়তান নাকের রুমাল দিয়ে হাসে মিসকি, মানে মিসকি মিসকি। এগুলি শোনেন, আপনার এই প্রসঙ্গ কিন্তু আপনি আনলেন। দেখেন এইখানে আপনার 24 তো আসলে মানে অন্য কোনো দেশের সাথে আপনার সার্বভৌমত্বের যুদ্ধ হয় না, যে এটা আপনার স্বাধীনতা যুদ্ধ হয় না। এইখানে একটি গণ আন্দোলন হয়েছে একটা ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে। 90 তো এদেশে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। সুতরাং এখানে স্বাধীনতা নতুন করে অর্জনের কিছু নেই। ঠিক আছে, আপনি হাসিনার ফ্যাসিজমের সময় বাক স্বাধীনতা ছিল না, সেটি এখন আমরা মুক্তভাবে কথা বলতে পারতেছি। তো এই দুটা আমার মনে হয় যে 71-এর আপনি সর্বোচ্চ এক্সটেন্ডেড ভার্সন বলতে পারেন, যে 71-এ যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুশাসনের বাংলাদেশে আপনি প্রত্যাশা করেছিলেন, সেই সুশাসনের ঘাটতি ছিল হাসিনার ফ্যাসিজমের সময়, সেইটা আবার আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি। সুতরাং এই যে ব্লান্ডার করে ফেলা, এই কাজটা কিন্তু ওনারা নিজেদের থেকে বারবার করতেছেন। কখনো আপনার ওই যে যেমন খুশি তেমন সাজা আমরা প্রতিযোগিতা দেখেছি না ছোটবেলায়, ঠিক আছে, ঠিক সেরকমের আপনার যখন যেখানে যেরকম প্রয়োজন স্বাধীনতা নিয়ে ব্যাখ্যা দেওয়ার, ঠিক তারা সেরকম নেয়। আর ওনারা শহীদ মিনারে যায় জনাব আমির সাহেব, তখন তাকে প্রশ্ন করলে বলে যে আজকে এই ধরনের প্রশ্ন কেন করলেন। একটা দলের প্রধান যখন এই প্রশ্নের উত্তর দিতে বিব্রত বোধ করে, অর্থাৎ ন্যারেটিভটা পর্যন্ত যে তৈরি করতে পারার যে অদক্ষতা, সেটা তার প্রমাণ দেন। কিন্তু আবার ওই যে একটু আগে যেটা আমি অ্যারিস্টটল প্লেটোর উদাহরণ দিয়ে বললাম, ওনাদের মধ্যে এই ধরনের একটা দাম্ভিকতা আছে যে ওনারা সব জানতা, অনেক কিছু জানেন এবং প্রত্যেকেই নিজেকে জ্ঞানী মনে করেন। এটা এক ধরনের গোমরাহি আর কি, সেইটা এই দলের মধ্যে রয়েছে। এখন রাজ্জাকি ভাই একটু আগে যেটা বললেন যে এখানে একজন জামাতের থাকলে আসলে ভালো লাগতো, আমি তো মনে করছি রাজ্জাকি ভাই জামাতের, পরে এখন দেখি যে উনি নিউট্রাল কথাবার্তা বলেন। এই জায়গাটা শুনেন, এই গোমরাহির জায়গা থেকে বের হয়ে আসে। আপনি যদি সাদাকে সাদা বলার মানসিকতা রাখেন, কালোকে কালো বলার, তাহলে মানুষ তো আপনার ভুল হইতে পারে, ঠিক আছে, আমরা তো ভুলে উঠদিন, আমরা তো নবী রাসূল না, ভুল হইতে পারে। সেই বিষয়ে এই যে দায় গ্রহণের মানসিকতা, অপরাধ স্বীকার করার মানসিকতা, সেটা থাকতে হবে, তাহলে ঝামেলা, কন্ট্রোভার্সি কম হয়। যেই জায়গাটা ওনাদের প্রচণ্ড রকম ঘাটতি আছে, ওনারা মনে করেন ওনারা যেটা করেন সেটাই একদম সহি, সেটাই একদম শরিয়া মোতাবেক, ওনারা এটার বাইরে কখনো যান না। রাজ্জাকি ভাই,
গতকালকে আমরা হচ্ছে আসিফ মাহমুদ তার কথাটা একটু জের দিই আমি একটু না না ওইখানে আমি একটু ধরে দিই। বলেন। গতকালকে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের সাথে কথা বলছিলাম, ও একটা আমার কাছে মনে হচ্ছে ওটা খুব ভালো কথা বলেছে। আপনি কিভাবে দেখবেন জানি না, মানে বা আমানও ও বলেছে যে আসলে আমরা ৭১-২৪-এর এই বাইনারির মধ্যে থাকতে চাই না, আমরা যে নতুন বাংলাদেশে ফরওয়ার্ড মানে সামনের দিকে তাকাতে চাই। আমরা আসলে ওই বাইনারিতে কে পক্ষে কে বিপক্ষে, কেটা বড় কোনটা ছোট, এই আলাপের মধ্যে আমরা যেতে চাই না। মানে এটা হচ্ছে ধরেন এনসিপির মুখপাত্র বলছে। হ্যাঁ, কিন্তু যেটা তো ধরেন এই যে জামাতের যে বারবার এই মানে এই ইস্যুগুলোকে টেনে আনা সংসদে, আমার কাছে মনে হয় ব্যক্তিগত মত দেওয়া উচিত না, কিন্তু তারপর আমার কাছে মনে হয় এটা আননেসেসারি থিংস। আমি বলি আপনাকে, যদিও জামাতের কোনো লোক এখানে নাই, যেটা ও বললো জামাতের লোক নাই, আমার কাছে মনে হয় কথাটা তারপরে বলি আমাদের কতগুলো বৈশিষ্ট্য আছে, কতগুলো বৈশিষ্ট্য কি, যেমন ধরেন ধর্মটা আমি সবসময় বলি রিলিজিয়ান হলো ইন্ডিভিজুয়াল, যার যার, এটা কালেকটিভ কিছু না। মানে আমরা সবাই মিললে একসাথে নামাজ পড়ে একসাথে বেহেশতে যাব, এক রেজাল্ট পাবো, এটা কিন্তু না। রিলিজিয়ন ইজ ফর ইন্ডিভিজুয়াল, স্টেট ইজ ফর অল। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাহ, সুন্দর বলেছেন। হ্যাঁ, কিন্তু আপনি ধর্মটাকে সার্বজনীন করতে পারবেন না। আপনি যত কথাই বলেন মিলবে না। আপনি একটা পুকুরের মধ্যে বা একটা বড় নদীর মধ্যে আপনি যদি প্রত্যাশা করেন শুধু বোয়াল মাছ থাকবে, কিংবা শুধু পুঁটি মাছ থাকবে, কিংবা শুধু টাকি মাছ থাকবে, তা তো নয়। সব মাছের সহ অবস্থান একটা পুকুরে বা নদীতে থাকে, সেটাই ডেমোক্রেসি। এখন আপনি যদি এরকম লক্ষ্য খোঁজেন, এখানে শুধু বোয়াল থাকবে, আর কোনো মাছ থাকবে না। কিন্তু রাজাক ভাই, আপনার সাথে এটা অ্যাড করি আমি, এই যে 5ই আগস্টের পরে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 150-এর অধিক বিভিন্ন মাজার, বিভিন্ন জারিসারি বা অলগানের আসর, এইসব জায়গায় যে জামাত হামলা করলো, একদম ওনাদের প্রত্যক্ষভাবে ওনারা হামলা করছে। এইখানে আবার দায় গ্রহণ করার অস্বীকার করার মানসিকতা তো তাদের আছে, যে এখানে ছিল না। এই যে আপনি যেটা বললেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এখন আপনি মনে করেন যে সুফিবাদের গান পছন্দ করেন, আমি বাউল গান পছন্দ করি, আর একজন মনে করেন জারিসারি পছন্দ করে, আর একজন গান পছন্দই করে না। কিন্তু যে পছন্দই করে না, তার কি অধিকার আছে যে আপনার এটা যে ভাঙচুর করেন না, বা সরে যান? সেটিতে আমি আসতেছি। এটা একটা মাল্টি কালচারের দেশ। এখানে লালন গীতি, তো পল্লী গীতি, তো ফোক সং যাকে বলি, সব থাকবে, রবীন্দ্রসঙ্গীত থাকবে, নজরুল থাকবে, মাল্টি কালচার। তো মাল্টি কালচারের জন্যই আপনি একটা ধর্মের বেশি ইম্পোজ করতে পারবেন না, এবং এটা একটা বিরাট অন্তরায় তাদের জন্যে, মানে শুধু তাদের, যে কোনো ইসলামী দলের জন্য। আর আমার ব্যক্তিগত ধারণায় আমার কাছে মনে হয় না যে তারা ক্ষমতায় যেতে চায় কিংবা যেতে পারবে, কারণ অনেকগুলো অন্তরায় আছে, এগুলো ওভারকাম করতে পারবে না। আরেকটা আমাদের বৈশিষ্ট্য আছে কি দেখেন, আপনি হয়তো একজন হুজুরের সমালোচনা করেন, কট্টর হুজুর, ঠিক আছে, এটা আমি লাইক করি না বা আপনি লাইক করেন না, কিন্তু সেই হুজুর লিবারেল হওয়ার জন্য যদি তার সাথে আবার আপনার সাথে বারে দেখা হয় যে অ্যালকোহল খাইতেন, তখন আপনি আবার প্রশ্ন করুন, হুজুর আপনি এইখানে, আরে আপনি লিবারেলও তো হইতে দিতেছেন। আমি কথা লিবারেল হয়তো মত খাইতে, না না কথা, আমি কথা রাজাক ভাই, আমার মনে হয় যে এই উদাহরণ না দিয়ে আজকে সংসদে কিন্তু কালচারে গেলে ওই এখানে আমার প্রশ্ন, রাজাকি ভাই, আজকে সংসদে কিন্তু উদাহরণ দেয়া নিয়ে একটা বিশাল হাউকা হয়ে গেছে। সংসদটা আর এটা মানে আমরা এই উদাহরণ না, ঠিক আছে। আবার ধরেন আমরা যেমন ও বললো, আর ও বললে আবার ভুল হয়, ছোট ভাইয়ের মতো, নাহলে উনি আসা উচিত না। অবশ্যই বলেন, আমি আপনার ছোট এই বলছে, যেমন আমরা এখন কথা বলতে পারতেছি, একটা কথা বলতেছে, এখানে তো আমাদের কারো অবদান নাই, ওই রিজিম চলে গেছে বলে পারতেছি। ইট ইজ নট দ্যাট আমাদের অবদানের কারণে সরে গেছে, না না, এটা বলেন না, সেটা তো আরেকটা চ্যাপ্টার। আমি বলছি ওই রিজিম সইরে গেছে বইলা নতুন কিছু সৃষ্টি হয় নাই, সে সইরে যাওয়ার সাথে সাথে তার অ্যাকশনগুলো বন্ধ হয়ে গেছে, আয়নাগর বন্ধ হয়েছে, গুমটা বন্ধ হয়েছে, ক্রস ফায়ার বন্ধ হয়েছে, কারণ এগুলো সে করতো। তাকে সরাই দিয়ে যে উন্নয়নটা, সেটা ওই সিচুয়েশনটাই এই উন্নতিটা দিয়ে দিছে। সুতরাং আমি আন্দোলনের কথা বলছি না, আন্দোলন তো সবাই করছে, সেটা ভিন্ন আসপেক্ট, কিন্তু সে যদি এখনো থাকতো 29 সাল পর্যন্ত কিন্তু ওই জিনিসগুলো চলতো। সুতরাং এটা ডেভেলপমেন্টটা, এটা হলো তারে সরানোটাই আমার একটা বেনিফিট। তো সেই যে বেনিফিটটা পাইছি, সেই বেনিফিটটা ধরে রাখাটা আমাদের জন্য খুব জরুরি। পাশাপাশি আরেকটা কথা বলি আপনাকে, যে আপনার বিচারগুলা, মানে আমরা কথা বলি না, অবশ্যই এটা অন্য প্রসঙ্গে এসে যায়। আপনি আমার যে প্রশ্নটা করছিলেন, সেই প্রশ্নটা কি, লাস্ট যে প্রশ্নটা করলেন যে এটা হচ্ছে ওটা আমি আসিফ মাহমুদ সজীবের আসিফ মাহমুদ যেটা বলছে, আপনি অলরেডি তার উত্তর দিয়েছেন। আমি এটা সাপোর্ট করি। আমি কেন সাপোর্ট করি শুনেন,
একটা লোক মনে 100% বাংলাদেশ বিরোধী, আমি তর্কের খাতিরে 100% বাংলাদেশ বিরোধী ধরে নেন, যেহেতু আমরা আছি আমাদের মধ্যে উদাহরণ, ওকেও যদি আপনি বাংলাদেশের ইতিহাসটা লিখতে দেন যে তুমি বাংলাদেশের ইতিহাসটা লিখে 24 পর্যন্ত আসো, তার কি কোনো ক্ষমতা আছে 71-কে বাদ দেওয়ার? লিখতেই হবে যে 100% বাংলাদেশ বিদ্বেষী, তাকেও লিখতে হবে, বিকজ ইতিহাস, ইউ ক্যানট চেঞ্জ দ্য হিস্ট্রি ওভার দ্য টাইম, আপনি পারবেন না, কখনোই পারবেন না। গুরুত্বপূর্ণ, সুতরাং 71টা ছিল কি, আমরা একটা ভূখণ্ড নিছি, হ্যাঁ একটা ভূখণ্ড, ঠিক আর আছে। 24-এ সেই ভূখণ্ডরা অকুপাই করে যারা বলতেছিল এটা আমার বাবার দেশ, এটা আমার বাবা স্বাধীন করছে, এই যে জায়গাটা ছিল সেই জায়গাটাতে তাকে সরানো হয়েছে, এই রাষ্ট্রটা সবার, ইট ইজ নট ফর এ ফ্যামিলি অথবা ইট ইজ নট ফর এ একদম, কমিউনিটি। একদম। সুতরাং আসিফ মাহমুদ ভাই যেটা বলছে সেটা দূরদর্শী, আপনি যদি ওইভাবে চিন্তা করেন এটা জাস্টিফাইড। একদম একদম, এবং আপনি অনেক সুন্দর করে বলেছেন। আমার মনে হয় যে আমাদের সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় যে আলাপটা চলছে, তারাও ব্যাপারটা বুঝতে পারবে যে আসলে মানে 71-এর সামনে 24-কে না দাঁড় করানোটাই বুদ্ধিমানের যে কাজ হবে, এবং সুন্দর বাংলাদেশে সবাইকে অ্যাকোমোডেট কি করে করতে হয়। এবং আপনার পুকুরের উদাহরণটা দারুণ, যে এক মাছ থাকবে না, হ্যাঁ, সব মাছ থাকবে, সব মাছ থাকবে। আচ্ছা, আমরা একটু অন্য আলাপে একটু যাই, একটু একটা ছোট অপ্রীতিকর প্রশ্ন করবো, তারপর একটি বড় অপ্রীতিকর প্রশ্ন করবো আমানকে, এবং আপনারও মতামত চাইবো সেই ক্ষেত্রে। যেমন ধরেন ছাত্র দল, ছাত্রলীগ, এগুলো আমরা কোনো বড় সংগঠন, কিন্তু ইভেন ছাত্র ইউনিয়নের কথা বলতে পারি, একসময় অনেক বড় সংগঠন। আমরা এই কোনো সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মেয়েদেরকে দেখিনি। সব ধরেন আমরা জামাত পোস্টে নারীর কথা বলছি, কোথায় দেখতেছেন? আচ্ছা, মেয়েদেরকে দেখছি না। আমরা কখনো দেখেছি কিনা আমি জানি না, মানে আমি খোঁজার চেষ্টা করেছিলাম ছাত্রদলের এই এতদিনকার ছাত্রদলের যে কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক কোনো নারী ছাত্রী হয়েছে কিনা। যেমন ধরেন আমরা শিবির প্রশ্নে এই প্রশ্নটা তুলেছি, জামাত প্রশ্নে তুলেছি, কিন্তু আমি অবাক হলাম ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, এখানেও কিন্তু বড় পোস্টগুলো, সভাপতি, সাধারণ সম্পাদক, এরকম পোস্টগুলোতে নারী নাই। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। যে দেশে বেগম খালেদা জিয়ার মতো নেত্রী ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন বারবার, এমনকি পলাতক প্রধানমন্ত্রী মানে ফ্যাসিস্ট হাসিনা, সেও নারী, সেও দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী, বৈধ অবৈধ যেভাবে থাকুক, হ্যাঁ, আমরা দুই বাংলাদেশের নারীর সরকার সাথেই প্রধান ছিলাম ছিলেন। দীর্ঘ সময়, 30 বছর। তো যাই হোক, বাংলাদেশ এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়া, স্পিকার হওয়া, বিভিন্ন বাংলাদেশে এমন, এখন যখন আপনি কথা বলতেছেন এই মুহূর্তে, তখন ঢাকা জেলার এসপি এবং ডিসি দুইজনই নারী, ঠিক আছে? ঠিক আছে, সুতরাং কিন্তু ছাত্রদলের সভাপতি নারী না। আমি বলছি এই জায়গাটা, এটা আসলে নারীর কর্মীদের প্রতি অবমূল্যায়ন অথবা আপনার কম মূল্যায়নের কোনো বিষয়ই না। এটাই আপনি দেখেন, বা ধরেন আমি মানে বাস্তবতা আসে, ছাত্র সংসদ যেগুলো বিশ্ববিদ্যালয়ের যে কমিটিগুলো, সেইখানে কিন্তু সভাপতি, সাধারণ সম্পাদক খুব বেশি আমরা দেখিনি। না, আপনি বাস্তবতা আসেন, দেখেন আমাদের এই দেশ তো সমস্যা সংকুল দেশ, এবং আমাদের এত বেশি জনসংখ্যা, আপনি মনে করেন যে রাত্রে 3টার সময় ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারির কোনো একটা কাজ থাকতে পারে, ভোর রাত্রে কোনো কাজ থাকতে পারে। কীরকম মনে করেন, একটা ছেলে অ্যাক্সিডেন্ট করছে, ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি বের হয়ে যাবে, কোথাও কোনো একটা সমস্যা হয়েছে, ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি বের হয়ে যাবে, নানান বিষয় থাকে, ঠিক আছে? সেইখানে আমাদের যে এই দেশের যে সংস্কৃতি, ঠিক আছে, একটা মেয়ে আসলে ওইভাবে একেবারেই এই কথা বলতে গেলে অনেকে একটা কাটছাট করে আবার ভুল ব্যাখ্যা দিয়ে দিতে পারে, ঠিক আছে? আপনি যারা কম্পিট করে, যারা কম্পিট করে, প্রতিযোগিতা করে, ঠিক আছে, প্রতিযোগিতা করলে প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা, কোনো বাধা বিএনপিতে নাই, ঠিক আছে? যেই দলের অফিসিয়ালি কোনো বাধা নেই, কিন্তু কখনো হয়নি আগে, হয়নি, হবে না হওয়ার কোনো সুযোগ, যেটি যেমন আজকে আমি যেটি দিয়ে উদাহরণ দিলাম আপনাকে, ঢাকা জেলার এসপিডিসি দুইজনই মহিলা হয়ে গেছেন, সামনে হবে, কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। কিন্তু এইটা আমি যেটা বলছি সেটা খুব বাস্তবতা, যে আপনার অনেক বিষয় থাকে যে দেখা গেছে একজন মেয়ে হিসেবে সেটা তার এইভাবে একদম কাভার করা খুব কঠিন হয়ে যায়, কিন্তু আমরা বিশ্বাস করি টুডে অ্যান্ড টুমোরো এটা হতে সময় লাগবে না, ঠিক আছে? রাজ্জাকি ভাই কি মনে হয় যে যাদেরকে আমরা প্রগতিশীল দলগুলো বলছি, এখানে নারী কখনোই মানে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হচ্ছে না? এটার জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আপনার সিলেকশন পদ্ধতিটা কি, নির্বাচনের পদ্ধতিটা কি। আমি সিলেকশন বলেন আর ইলেকশন বলেন, পদ্ধতিটা কি আপনাকে দেখতে হবে, 1 নম্বর। 2 নম্বর, এই যে ছাত্র দলের কথা পার্টিকুলার, ও যেহেতু আমার সামনে আছে তাই বলছি, কোনো নেগেটিভ অর্থে নয়, আলোচনার অর্থে। আপনি মনে করেন ছাত্র দল এটা হচ্ছে সিলেক্টেড কেস, ডিজায়ার অফ দ্য পার্টি চিফ,
এটা তো রং করে কোনো লাভ নাই। অন্তত এই দুইটা দলের জন্য, আওয়ামী লীগ এবং বিএনপি, এবং এই দুইটা দলের ব্যাকগ্রাউন্ড কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমরা মুখে খালি তর্ক করে লাভ নাই। রাজাকারের সাথে একটু দ্বিমত আছে। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন। হ্যাঁ, সময় দিব। সেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে। উনি কিভাবে হয়েছেন? পিতার পরে উনি, বেগম খালেদা জিয়া রহমান সাহেবের পরে উনি, স্পিকার শেখ হাসিনা প্রগতিশীল নিজের প্রমাণ করার জন্য বানাইছে, আরে শিরিন শারমিন চৌধুরী, সাথে ডেপুটি স্পিকার একজন পুরুষ ছিল। এই যে বানানোর পদ্ধতি, আপনি বানাইতে পারেন যদি হয়, তখন আপনার আর কোনো আলোচনা চলে না। ইচ্ছা যদি কালকে মনে করে বিএনপির যিনি কর্ণধার, উনি যদি মনে করেন যে আমি ছাত্র দলের জায়গায় আমি একটা ছাত্রীকে আমি ছাত্র দলের নেতা বানাই দিব, এটা সম্ভব। কিন্তু আপনি যদি পদ্ধতিগতভাবে আসতেন যে সব ইলেকশনের মাধ্যমে হতে হবে, তাহলে ভিন্ন কথা। সুতরাং আপনি ওটা পাবেন না। যেমন আপনি ধরেন বেগম রোকেয়া আর কবি নজরুলের যদি নাম, আপনি এই দুইটা নাম যদি আনেন, দুইজনই কিন্তু একটা বিশাল ব্যাপার, দুই জগতে, পুরুষ জগতে এবং নারী জগতে। বেগম রোকেয়া অজপাড়াগায় তার জন্ম, নারী নেতৃত্ব তার এমনভাবে দিয়ে গেছে যে ওই যাদের আমাদের দেশে বাঙালি মানে যে মহিলা নারী প্রধানমন্ত্রীদের কথা বলছি, তারা কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন 2 টার্ম, 3 টার্ম, 5 টার্ম, কিন্তু তারাও যদি নারী মুক্তির আন্দোলনের কথা আনতেন, ওনারাও বেগম রোকেয়াকে কি রেফারেন্স দিতেন? ওনারা নিজেদের রেফারেন্স দিতে পারতেন না। তার মানে কি? বেগম রোকেয়ার ট্রান্সপারেন্সি, বেগম রোকেয়ার নেতৃত্ব, এবং নেতৃত্বের সাথে ট্রান্সপারেন্সির একটা সম্পর্ক থাকে। যার ট্রান্সপারেন্সি থাকে তার কথা বিনা কারণে মানুষ শোনে। এই কারণে ওনারা ক্ষমতায় থেকে নারীর নেতৃত্বের কথা বলতে গিয়ে বেগম রোকেয়াকে টেনে আনতেন, সেই রংপুরের রজপাড়া গায়ের মেয়ে যে নারী মুক্তি দিছে। আবার যদি নজরুলের কাছে আসেন, নজরুলের কি ছিল? ঢাল নাই, তলোয়ার নাই। সে কোথায় নিয়েছে? তার দাবিগুলা, ডিজায়ারগুলা কীভাবে পূরণ হয়েছে? চল 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 দিয়ে শুরু করলেন, যেটা আমাদের আর্মির রণসঙ্গীত ছিল এক সময়, সেটা কিন্তু কার্টেল করা, ডিলিট করা হয়েছে। আপনি জানেন না যে ওই একটা বাজনার গান আমরা ছোটবেলায় দেখতাম, রক্ত গরম হয়ে যেত, সেটা কিন্তু আমরা বন্ধ করে দিছি। তার মানে নেতৃত্ব ক্লোজ করা, এই একটা গানের নেতৃত্ব। এবং নজরুলের যখন কবর দেওয়া হয়, ছাত্রদল মানে জন্মই নিয়েছে এই গানের মধ্যে। আমি সেটাই বলতেছি, এই যে গানের মধ্যে যে জন্ম, তার যে গতিটা ছিল, ছাত্রদল কি কোনো আপত্তি করছে আর যে এই গানটা নাই কেন? আর্মি আপত্তি করছে এটা নাই কেন? দুইটা প্রশ্ন করতাম, দুইটা প্রশ্ন অলরেডি আপনি উত্থাপন করেছেন। সেটাই বলতেছি। এবং নজরুলের কবিতা, আচ্ছা নজরুলের কবর হয়েছে কোথায়? রাজিক ভাই, আমরা একটা ছোট্ট বিরতি নেই। আপনার আপত্তি যেটা আছে সেখানেও আসবো। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার আমাদের চলমানে। রাজ্জাকি ভাই যেখানে কথা বলতেছিলেন নজরুলকে নিয়ে, এখানে কি আর কিছু যোগ করতে চান? না, আমি শুধু একটা কথা বলতেছিলাম যে দেখেন, ট্রান্সপারেন্ট হইলে যেটা হয়, স্বচ্ছতা। নজরুল ইসলাম কিন্তু একজন, আমার বিবেচনা, একটু বললে হয়তো আমার অনেকে প্রশ্ন করে, একটা ডিভাইন নলেজ ওয়ালা লোক। আপনি বলতে পারেন সে একজন অলি আল্লাহর মতো ছিল, যে কলম ডিভাইন রিসিভ করছে, কলম থেকে বের হয়ে গেছে। মানে ওইগুলা স্বাভাবিক মানুষ লিখতে পারে না। আপনি এই যে সে কবর হয়েছে ইয়ের পাশে, ইউনিভার্সিটির ক্যাম্পাসে, দেখেন সে একটা গান লিখছিল নজরুলের, কি মসজিদেরই পাশে মোরে কবর দিও ভাই, যেন গড়ে থেকেও আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার ডিজায়ার, অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য অলমাইটি, এবং ফাইনালি তার কবরটা হয়ে গেছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে। আমি বলছি এই যে স্বচ্ছতা, আপনি এরা কিন্তু লিডার, এরা প্রধানমন্ত্রী হয় নাই, মন্ত্রী হয় নাই, বাট লিডারশিপ। আজকে চল চল চল, আপনি বলেন না, আমি কাউকে ছোট করছি না, আপনি ভালো কোটেশন, ওই যে আমরা বলি না খনর বচন বা দামি কথা, এরকম বাইর করেন না। গত 55 বছরে আপনি বেছে বেছে বের করেন। আমাদের কাছে যে আমাদের কি এটা মানে কোন একটা আপত্তি জানাতে চাচ্ছিলেন, সেটা হচ্ছে দেখেন, তাহলে আমরা অন্য একটা আলাপে যাব। ছোট একটা জরুরি হচ্ছে আপনার এই যে ভাই বললেন যে আপনার সিলেকশন অর ইলেকশন, এইটা নিয়ে ছাত্র রাজনীতিতে দেখুন, আমাদের যে আপনার নেতা হওয়ার পদ্ধতি, এবং ছাত্রলীগের কথা বললেন, আর একটার কথা বলেন না, ছাত্র শিবির, প্রত্যেকটা লিস্টেই ধরি না। আচ্ছা যাই হোক, তাহলে তো ওনাদের হচ্ছে দেখা গেছে বড় দল নিয়ে কথা বলতে, ওনাদের হচ্ছে যে অফিস সেক্রেটারি হয় আর কি, দপ্তর সম্পাদক, সে পরবর্তীতে সেক্রেটারি হয়, সেই সেক্রেটারি আবার প্রেসিডেন্ট হয়। অর্থাৎ
এখানে গণতন্ত্রের লেশ মাত্র নেই। আমাদের যেটা বাস্তবতা সেটা যে আপনি আমি ছাত্র দলের ক্যান্ডিডেট, এখানে নানান সাবেক ছাত্রনেতা, আপনার পার্টির হাইকমান্ড, ক্যাম্পাসের টিচাররা, জার্নালিস্টরা, সাধারণ শিক্ষার্থী, নানান রকম বিচার বিশ্লেষণ থাকে, ঠিক আছে। তারপরে গিয়ে এটা এত ঠিক আছে, এটা সহজ পরিষ্কার। প্রক্রিয়া না, ঠিক আছে। আমরা আর ওদিকে না যাই, আমরা একটা আলাপে যাই। একটা সোশ্যাল মিডিয়াতে মানে সংসদের একটা আলাপ নিয়ে প্রচুর আলোচনা চলছে। যেমন ধরেন আমরা যারা আজকে সত্যি আমরা যখন বাংলায় কথা বলছি প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার করছি এবং মিশিয়ে ফেলছি, কিন্তু কেউ যদি ইংরেজির সাথে বাংলাকে মিশিয়ে কথা বলে তাহলে সেইটা নিয়ে কেন এত বেশি আলাপ হচ্ছে? সে তো ধরেন সে কি ভুল ইংরেজি বলেছে নাকি মানে সে আসলে দুষ্টমি করেছে, এখন এইটা নিয়ে সে ইংরেজি জানে না, এই ধরনের মনস্তত্ত্ব কেন? কারণ এটার সাথে একটু বলে নেই, ছোটবেলায় আমার মনে আছে যে আমি ছোট জালঘাটির মতো একটা ছোট শহরে বড় হয়েছে, যেখানে চায়ের আড্ডায় একটা আলাপ শুনতাম, মানে শেখ হাসিনা ভালো ইংরেজি বলে নাকি খালেদা জিয়া ভালো ইংরেজি বলে, এটার আলাপ ছিল। এখন ইংরেজি ভালো বলা বা না বলা কি বড় নেতার লক্ষণ কিনা? আর এখন একজন সংসদ সদস্য ইংরেজির ভেতরে বাংলা বলেছে, সেটা নিয়ে আলাপ হচ্ছে। আমি এটা বড় করেই বললাম। এখন যদি আপনার মতামত চাই। শুনেন, বিষয়টা হচ্ছে যে আপনি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন বা বিভিন্ন শ্রেণী পেশার বা সাংবাদিক বলেন, উচ্চশিক্ষিত বলেন, কাউকে যদি বলেন যে আপনি 5 মিনিট কথা বলেন অথবা 1 মিনিট কথা বলেন, সে এই বাংলা মানে 1 মিনিট বাংলায় কথা বলেন, এর মধ্যে ইংরেজি শব্দ চয়ন করবে না, 2-একটা ওয়ার্ড ঢুকবে না, আইদার সেন্টেন্স ঢুকবে না, এমন লোকের সংখ্যা খুবই কম, ঠিক আছে। তো আপনি বলেই দিলেন যে বাংলার মধ্যে যদি আপনি ইংরেজির সংমিশ্রণ করতে পারেন, অর্থাৎ ভাষা হচ্ছে এমন একটা বিষয় যে আপনি যেটা বোঝাতে চাইছেন সেইটা ঠিকমতো বোঝাতে পারছেন কিনা, সেটা হলো ভাষা, ঠিক আছে। এমনিতে এবং বাংলা ভাষায় তো অনেক মনে করেন সংস্কৃত এখানে হয়তো বা আপনি একটা রেফারেন্স মানে এটা অবশ্য আপনার দলেরই হয়ে যাবে, একজন ভূতপূর্ব স্বরাষ্ট্রমন্ত্রী একসময় ব্যবহার করতেন, উই আর লুকিং ফর শত্রুস। এটা ওয়ান কাইন্ড অফ স্লিপ অফ টাং হয়ে গেছে, একটা শব্দ চলে আসছে, এটা নিয়ে শুনেন এই কাজ তো খইবাজ এই জায়গা চলে আসছে বাংলাদেশের বিষয়টা। আপনি এত সমস্যা সংকুল একটা দেশে অনেক আলোচনার বিষয় থাকে, অনেক কিছু নিয়ে রিসার্চের বিষয় থাকে, মানে কার্যকরী যে বিষয়গুলি দেশকে আগায় নেওয়ার, সেগুলি বাদ দিয়ে মনে করেন যে এখানে তো উনি তো কোনো ভুল শব্দ চয়ন করেন নাই, কোনো যদি আমি যেটা বললাম, আপনিও যেটি বললেন যে আপনি বাংলার সাথে ইংরেজি সংমিশ্রণ করতে পারলে, ইংরেজি বলতে গিয়ে যে বাংলা ঢুকাতে সমস্যা কি ভাই? এটা তো কোনো সমস্যা হতে পারে। আমি দেখি রাজ্যে কি ভাই কি মত। আমার ব্যক্তিগত ধারণা, আমি তাকে পার্সোনালি চিনি না, আমার ব্যক্তিগত ধারণা, আমি শুনছি তিনি ইংল্যান্ডে ছিলেন দীর্ঘদিন বা থাকেন। আমিও পার্সোনালি চিনি না, আমি ওনার ভিডিও দেখেছি। বাট উনি একটা পোরশন ইংরেজিতে কথা বলছে, সেটা আমি শুনছি। ওইটুক বলছে যে তাতে বোঝা যায় সি নোজ ইংলিশ, মানে তার প্রনাউন্সিয়েশন, বলার ঢং। তারপরে যেখানে গিয়ে বলছে যে আমাদের গ্রামের রাস্তাগুলো রোডস আর ভেরি কাঁচা রোডস আর নট গুড, এই টাইপের, আমার কাছে মনে হয় এটা সে ইচ্ছা করেই বলছে, এবং এটা ওই খুব মানে ভুল ধরার মতো কিছু নাই। কেন নাই? উনি জেনে শুনেই বলছেন, ইজি করার জন্য বলেন, সুন্দর বা অ্যাট্রাকশন নেওয়ার জন্য বলছে উনি ওনার এক্সপ্রেস যা করার সেটা করেছেন। কেন বলছি কথাটা? আমি নিজে একজনের কথা বলি, কমিউনিকেশনটা হইলো মেইন ভাষার ক্ষেত্রে, আর আপনি ভাবতে পারেন কতটুকু, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি দেখছি বেগম খালেদা জিয়া যে শোনেন বেশি বলেন কম, এদের সংখ্যা পৃথিবীতে খুবই বিরল। তাদের একজন বেগম খালেদা জিয়া। আরেকজনের নাম বললাম না, যিনি শোনেন বলেন বেশি শোনেন কম, দরকার নাই, আমি খালেদা জিয়া পর্যন্তই থাকি। এবং ওনার যে মেধা ছিল, ভাববার যে ক্ষমতাটা ছিল, সেটার সাথে ইংরেজি ভালো বলেন না বাংলা ভালো বলেন, ইট ইজ ইরিলেভেন্ট। তার মানে জাতিগতভাবে আমাদের একটা দন্যতা। এটা হলো আপনি কাউকে স্যাটার করতে চান। যেমন আমি একজন লোকের কথা বলি, ভদ্রলোক মারা গেছেন, আমি কোম্পানির নামও বলতে পারি, তার নাম ছিল আমানুল্লাহ আমান, এই যে পোলার আইসক্রিমের মালিক। তার ওইখানে আমার যাওয়ার সৌভাগ্য ছিল একবার অন্য এক লোকের সাথে। তখন হঠাৎ করে জাপান থেকে একটা টেলিফোন আসছে। টেলিফোন আসার পর তার বড় MA পাসটা চাকরি করে, স্যার কথা বলেন। কথা বলতেছে, আমান স্পিকিং, শুনেন, এলসি সেন্ড, ফ্যাক্স কাম, ট্যালেক্স কাম, শিপ নো কাম। আমি বৈশা শুনলাম, এবং আমার সাথে আরেক ভদ্রলোক ছিলেন, মেজর কামরুল নামে, রিটায়ার্ড, মারা গেছেন উনি। দেখলাম তার ভাইটাল যা বলার সব বলছে, একটাও ছুটে নাই। কারণ এলসি পাঠাইছি, মানে টাকা পাঠাইছি, ফ্যাক্স হয়েছে, ট্যালেক্স হয়েছে, শিপ আসে নাই। সো দ্যাট ইজ দ্য বেসিক থিং। তো আরেকটা কথা বলি, নন স্পিকার
স্পিকিং মানে যাদের গেল। মানে কিন্তু ইংরেজি আমি প্রচুর দেশে এই কাজ হচ্ছে। যেবার যে কথাটা আমি শুনছি তাতে আমার কাছে মনে হয় শি ক্যান স্পিক গুড ইংলিশ, এবং ওইটুক সে রসিকতা কইরেও বলতে পারে আমার ধারণা, কিংবা পার্লামেন্টের সবার কাছে মানে দৃষ্টি আকর্ষণ করতে, আমি জানি না, কিন্তু আমি এটাকে আলোচনা বা স্যাটায়ার করার মতো আমার কাছে কিছু নাই। ঠিক, ভালো বলেছেন রাজ্জাকি ভাই। আমার মনে হয় যে এটা আমাদের মানে চিন্তার দীনতা, এই চিন্তার দীনতা থেকে আমাদের বের হওয়া উচিত। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর আমরা আবার ফিরে আসব আমাদের শেষ আলাপে। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার। আমরা আলোচনা যেখানে ছিলাম সেই আলোচনাটি আমি যেহেতু আমানুল্লাহ আমান একটা নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা বলেছে, এবং আমরা দেখতে পাই যে তারেক রহমান এক ধরনের রাজনৈতিক সংস্কৃতি করছেন। যেমন তিনি তার মায়ের নামে একটি প্রতিষ্ঠানের নাম রাখার প্রস্তাব ছিল, উনি বাতিল করে দিয়েছেন। বা যেমন ধরেন উনি বলছেন যে প্রতিশোধ দিলে হাড্ডি জোড়া লাগবে না, ব্যথাও কমবে না, মানে উনি প্রতিশোধের রাজনীতির বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। এগুলো হচ্ছে তার রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু আমাদের বড় প্রশ্ন হচ্ছে যে এইটা কি তার দলের ভিতরে প্রভাবিত হচ্ছে? যেমন তার প্রতিমন্ত্রী নিজের নামে, নিজের সন্তানদের নামে ইউনিয়ন ইসের নাম রাখছেন, বা অন্যরা যেমন ধরেন যারা নানা জায়গায় প্রতিশোধের মানে দেখিয়ে দেওয়ার ব্যবস্থাগুলো করছে। আমান, আপনার কি মনে হয় যে ওনার এই সংস্কৃতিগুলো ছড়িয়ে পড়ছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মানুষের, এবং অনেক সময় আমরা উদাহরণ দিতাম আর কি, পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের যে আচার আচরণ, সাধারণ মানুষের সাথে যে কানেক্টিভিটি, সেগুলি নিয়ে আমরা অনেক সময় আফসোস করতাম যা বাংলাদেশে যদি এরকম হতো। এবং এটা আমি ছাত্রদলের একজন কর্মী হিসেবে বলছি না, বাংলাদেশের মানুষের কাছে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে দীর্ঘদিনের যে প্রতীক্ষা, যে মানুষ যে একজন এই ধরনের সরকার প্রধানের প্রত্যাশা করছিল, সেই রকম একজন সরকার প্রধান যিনি একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ হিস জার্নি, যে অ্যাজ এ প্রাইম মিনিস্টার, উনি সেদিন থেকে আজকে পর্যন্ত এত অল্প সময়ে এত অসংখ্য ইতিবাচক কাজ এবং ইতিবাচক উদাহরণ তৈরি করেছেন, সেগুলি বলার মতো পর্যাপ্ত সময় আপনি আমাকে দিতে পারবেন না। তো ওনার চলনে বলনে, কথোপকথনে বাংলাদেশের পার্টির উপরে যাচ্ছে কিনা, আমি আসতেছি, একটু সময় দেন। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে, এবং উনি ইতোমধ্যে বাংলাদেশের মানুষের অতি আপনজন হিসেবে আবির্ভূত হয়েছেন। উনি, আপনি দেখবেন যে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, যে কেউ প্রধানমন্ত্রী হওয়ার পরে সে যত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসুক না কেন, প্রতিদিন মনে করেন যে তার জনপ্রিয়তা হ্রাস পাইতো আগে। এখন তারেক রহমান, আমার কাছে মনে হয় যে উনি কোথাও দিয়ে যাচ্ছেন, উনি কোথাও কোনো প্রোগ্রামে যাচ্ছেন, একটা টোটাল রাস্তাটা তারেক রহমানময় হয়ে যাচ্ছে। আপনি মানুষ যে ওনাকে নিজের পরম, কেউ তাকে সন্তানের মতো মনে করছে, কেউ ভাইয়ের মতো মনে করতেছে, কেউ অতি আপনজন। এই যে সম্ভবত ওনার কাছে পরের ইনফরমেশন গুলো থাকছে না। না, এখন দেখেন আমাদের, যেমন ধরেন আমরা যারা আছি, আমি বলি খুলনায় যেমন ধরেন নদী কেটে, খাল কেটে মাটিটা আশ্রয়ন কেন্দ্রের বাড়ির উপরে ফেলে দেওয়া হচ্ছে। দেখেন, যেই আপনি যে দেশে হাসিনার মতো একজন মানুষ 17 বছর সরকার প্রধান ছিল, এবং এই যে একটা প্রচন্ড ভয়াবহ রকম ফ্যাসিবাদী কাঠামো, সেখান থেকে আপনি মানে ওভারনাইট আপনি একটা একেবারে ভালো সংস্কৃতিতে আসতে পারবেন না, সেখানে গ্রাজুয়ালি আসতে হবে। ঠিক আছে, এই তারেক রহমান যে মনে হয় না যে তাকে ডিফেম করা হচ্ছে না, তার দলের লোকরাই? না, দেখেন আমি বললাম তো যে আমাদের যারা, এটা আমি একদম স্বীকার করছি, এবং এটি আপনার এখানে স্যার আমি অন্য জায়গায় বলেছিও যে আমাদের যারা মানে ক্যাবিনেট সহ বা বিভিন্ন এমপিরা যারা হয়েছেন বা বিভিন্ন দলের দায়িত্বশীল জায়গায় আছেন, তারা তারেক রহমান যে গতিতে এবং যে বিরামহীনভাবে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন, সেই গতির সাথে অনেকে খাপ খাইয়ে নিতে পারতেছে না। ঠিক আছে, এবং দে আর ট্রাইং অ্যাট দেয়ার লেভেল বেস্ট, চেষ্টা করতেছে আসতে। এবং এন্ড অফ দ্য ডে যদি কোনো বিএনপি নেতা বা অথবা এমপি মন্ত্রী তার এই পথ চলার সাথে সামঞ্জস্য রেখে চলতে না পারেন, সে ছিটকে যাবে, আপনি লিখে রাখেন। আমার মনে হয় না প্রতিমন্ত্রী সাহেব ছিটকে যাবেন। উনি তো সেইটা আপনি একজন মানুষকে নিয়ে ইন্ডিভিজুয়াল উদাহরণ দিচ্ছেন, আমি আই স্ট্রংলি বিলিভ না, কিন্তু ওনারটা যেহেতু সংসদে আলাপ হয়েছে, ওনাকে নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে পত্রপত্রিকায়, মীরবাড়ি নামে ইউনিয়নের নামকরণ করেছেন, ওনার সারনেম দিয়ে, ওনার সন্তানদের নামে করেছেন, এটা নিয়ে বড় বড় কলাম লেখা হয়েছে। অথচ ধরেন প্রধানমন্ত্রী তার মায়ের নামে প্রতিষ্ঠানের নাম দিচ্ছেন না, কিন্তু প্রতিমন্ত্রী দিচ্ছেন, তার পাশে বসে আলাপও হচ্ছে, কিন্তু উনি কিছু বলেননি, এখন পর্যন্ত আমরা দেখিনি। দেখেন, আমি যেটি বললাম যে এখানে আপনাকে এই ওভারনাইট এটা হবে না, একটু সময় লাগবে। দেখি রাজ্জাকি ভাই উনি যে গতি শুরু করেছেন, দেখেন একটু শেষ করে দিচ্ছি, আপনি
আপনার সচিবালয়ে যে বাংলাদেশে একদম হৃদস্পন্দন যে কার্যক্ষমতার আপনার সিদ্ধান্ত গ্রহণের যে জায়গা, সেই জায়গাটিতে উনি যে যখনই সকাল 8:30 9টার মধ্যে যাওয়া শুরু করেছেন, প্রথম দিকে অনেকে দেখা গেছে যে কয়েক রাত জাগনা ছিল এরকম মনে হয়েছে যে খুবই ব্যতিব্যস্ত যে প্রধানমন্ত্রী নিজে এসে। এখন দেখেন এটা কিন্তু আপনি হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে, সবাই এটার সাথে খাপ খাইয়ে নিতে পারতেছে। না, ওনার ক্ষেত্রে আমরা খুবই পজিটিভ, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এটাই, আমি যেটা রাজ্জাকের কাছে নিয়ে যেতে চাই, যেটা হচ্ছে যে ওনার যে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করছেন, কিন্তু সেটা তার দলের ভিতরে যেটা প্রভাবিত হওয়ার কথা সেটা আসলে হচ্ছে না। আপনি বলতে পারেন যে প্রত্যাশা অনুযায়ী হয় না, বাট কারো ভিতরে আমরা দেখছি না। যেমন ধরেন ওনার বাড়িতে যাবে রাজ্জাকি ভাই, দেখেন একজন প্রধানমন্ত্রী যাবে, সে তো ইট ভাড়া করে এনে রাস্তা বানাচ্ছে, এটা তো ওটাকে ডিফেন্ড, সেটা নিয়ে তো উনি ব্যাখ্যা দিয়েছেন, সেটা নিয়ে উনি ব্যাখ্যা দিয়েছেন। আমি বলি, এই প্রধানমন্ত্রী শাসিত দেশ, ইট ইজ নট অ্যান ইন্ডিভিজুয়াল বডি, এটা একটা কালেকটিভ বডি। কালেকটিভ বডি, উনি হলেন সবার উপরে। সুতরাং যার যত কর্মকাণ্ড সবটার লোড তাকে নিতে হবে, এটাই নিয়ম। যেমন নৌকায় পানি তো ওঠে না, নৌকায় তো নৌকার পানি যেদিক থেকেই উঠুক জমে কোথায়? তলায় গিয়ে, মাঝখানে, একদম মাঝখানে তলায়। তার মানে কি, যেখান থেকেই ঢুকুক পানি, এই উপর থেকে এইখান থেকে ওখান থেকে এক জায়গায় জমে। তা আপনার যে সমস্ত কর্মকাণ্ডগুলো এখানে হচ্ছে সবটা লোড তাকে নিতে হবে। কেন বলি, আমি কতগুলো এক্সাম্পল দিই, সিম্পল। আপনি নিশ্চয়ই জানেন যে একজন মন্ত্রী, দায়িত্বশীল মন্ত্রী বলছিলেন, সমঝোতার ভিত্তিতে যদি টাকা কালেকশন করা হয় দ্যাট ইজ নট চাঁদা, ওটা চাঁদা নয় সমঝোতার ভিত্তিতে নিলে। বিরাট অফেন্সিভ কথা, এটা হলো চাঁদার জন্য ছাড়পত্র দেয়া, এটার জের প্রধানমন্ত্রীর উপরে গিয়ে পড়বে। আরেকজন মানে এত বেশি অনেস্ট হইলেন যে তার পিছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরছে, উনি খাইলেন না, টাকা নিলেন না। 6টা শিশু মারা গেছে, সেজন্য হাসপাতালের লাইসেন্স বাতিল করলেন। একবারও ভাবলেন না যে এখানে পোস্ট অপারেটিভ আছে, এখানে আইসিইউ আছে, সিসিইউ আছে, হাসপাতাল বাদ দিতে পারেন না। যুদ্ধের সময় হাসপাতালের উপরে বোম মারে না। আপনার ওই 6টার বিচার হবে, তদন্ত হবে, জাস্টিফাইড, সব কিছু আপনি করবেন। আপনি হাসপাতালের লাইসেন্স বাতিল করে দিলেন, এটা মানবাধিকার লঙ্ঘন, চিকিৎসা সংবিধান বলতেছে। সুতরাং আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন, চিকিৎসা বঞ্চিত করছেন, এটার জের প্রধানমন্ত্রীকে পোহাইতে হবে। জাকাতের চেয়ে চাঁদা ভালো, ওনার এমপি বলেছেন জাকাতের চেয়ে চাঁদা ভালো। আরেকজন এয়ারপোর্ট কাণ্ড ভারতের, এটার জেরও পোহাইতে হবে। কারণ আমরা দেখতেছি যে ভারতের সাথে আমাদের একটা বৈরী সম্পর্ক চলতেছে, কিন্তু এই জাহিদ কাণ্ড কিন্তু জটিল থেকে জটিলতর করলো। খেসারতটা কিন্তু প্রধানমন্ত্রীকে দিতে হবে। এরপর আসেন মীর সাহেবের কাহিনী। আপনি যেভাবে বলতেছেন বিষয়টা ওরকম, আমি শেষ করে দেন, আমাদের একদম লাস্ট। এরপরে মীর সাহেবের কাণ্ড, 3টে ইউনিয়নের নাম করলেন। তারেক রহমান সাহেবের কাছ থেকে, প্রধানমন্ত্রীর কাছ থেকে কি শিখছেন উনি? যেখানে উনি শাহজালাল এয়ারপোর্টের নাম চেঞ্জ করতে চান না, তার মায়ের নামে কিছু করতে চান না, যিনি বলতেছেন আমার শরীরে এখন এক্সরে করলে দেখা যাবে কোথাও কোথাও আমার জয়েন্ট লাগেনি, আই এম গেটিং পেইন, এই ধরনের, সেখানে আপনি 3টে ইউনিয়নের নাম নিলেন। কি পরিমাণ উদ্যত্তপূর্ণ এই জিনিসটা আপনি দেখাইলেন। এগুলার সব খেসারত আলটিমেটলি এটা ইট ইজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল। না, পিপল যদি অ্যাকসেপ্ট না করে, বট গাছের ছায়ার মতো আছে এই লোকগুলোর উপরে প্রধানমন্ত্রী, আর যদি ফেল করে প্রধানমন্ত্রী উপরে যাবে। এখন আমরা একটু আমানের মন্তব্য নিব, 30 সেকেন্ড, আমরা খুব বেশি সময় দিতে পারছি না। আমান, আপনি এই ব্যাপারে যে মতামতটা দিতে চান? এই ব্যাপারে আসলে 30 সেকেন্ডের মন্তব্য দেওয়া যাবে না। মন্তব্য হচ্ছে যে তারেক রহমান যেভাবে পথ চলছেন, এবং আমরা শুধুমাত্র যে এই যে টেলিভিশন টক শোতে বিভিন্ন জায়গায় বক্তৃতার খসখসানি এগুলি না করে, যে দেশকে এগিয়ে নেওয়ার জন্য একজন তারেক রহমানের যে কর্মদক্ষতা এবং তার বিরামহীন চেষ্টাই যথেষ্ট নয়। এজন্য তার যে অর্গানগুলি আছে, ইনক্লুডিং আস, আমরা দেশের মানুষ হিসেবে, দায়িত্বশীল মানুষ হিসেবে প্রত্যেকেরই আমাদের স্ব জায়গা থেকে তারেক রহমানের পথ চলাকে সহযোগিতা করতে হবে। একজন তারেক রহমান একা একটা দেশের এই ধরনের কাঠামো, এই যে এতক্ষণ আমি যা বললাম তার সমস্ত অর্গানের কথাই আমি বলছি, তার অর্গানগুলোই তাকে ড্যামেজ করতেছে, যেটা ঠিক আছে। না না, আমানও ভালো বলেছে। অফকোর্স একটা কথা হচ্ছে যে একা কি করবে, যে তার দলের ভিতরেই তার সংস্কৃতির চর্চাটা হচ্ছে না, আমরা এটা দেখতে পাচ্ছি, যেটা তার জন্যই বুমেরাং হচ্ছে, যেটা আমি পুরোপুরি হচ্ছে না, হচ্ছে এবং এখানে আমাদের সময় শেষ। আজকের আলোচনায় আমরা আমানের সাথে আবার বসবো, আবারও আলাপ করব,
কিন্তু আমান যেটা বলছে যে আমরা বক্তৃতার খচখচানি এটা থাকতেই হবে গণতান্ত্রিক চর্চায়, যেখানে বিরোধী দলও সরকারি দলের মতো আচরণ করে সেই দেশে টকশোগুলোই আসলে সেই দায়িত্ব পালন করা ছাড়ার গতি থাকে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী দারুণ সব নতুন রাজনীতি সংস্কৃতির চর্চা নিয়ে আসছেন, নিজে করছেন এবং বিশ্বাসও করছেন, কিন্তু তার দলের তার মন্ত্রী, প্রতিমন্ত্রী, পাতিমন্ত্রী, উপমন্ত্রী যারা আছে তারা যদি সেইটাকে একটু ফলো করেন তাহলে আমার মনে হয় দেশটা নতুন পথে যাবে এবং সেইটা দেখে আমরাও সবাই শিখব এবং আমরা সবাই সেইটা দেখব এবং আমরা শিখব। আমাদের সাথেই থাকুন, আমরা আবারও আগামীকাল এখানেই যুক্ত হব।